ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগের সপ্তম পর্ব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1975-এর 15ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, লাল বাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস, বিরোধী মতের উপর দমন পীড়ন, আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি, ভোটচুরি সহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাকশাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান। বিরোধী মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা জাসদের প্রায় 25,000 নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে। নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সিআরপি, হিটলারের এমএম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন। তাই আমি আমার শ্রোতাদের মধ্যে 18 বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। এ সময় আঘাত এলো সিরাজ সর্দারের উপর। তিনি পালিয়ে গিয়ে সিরাজ শিকদারের বাহিনীতে আশ্রয় নিলেন। আমার সঙ্গে একদিন দেখা করলেন সিরাজ সর্দার। তাকে বললাম, আপনি পপুলার লোক, নিজের এলাকায় চলে যান, জনগণই আপনাকে রক্ষা করবে, এভাবে বাঁচতে পারবেন না। তিনি ভরসা পেলেন না। সিরাজ শিকদার তাকে 4 জন গার্ড দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। একদিন শওকত আলীর বাহিনী বিনোদপুর গ্রামে শরীয়তপুরের এক বৈঠকের নাম করে তাকে নিয়ে এলো। এরপর ঘেরাও করে প্রথমে তারা সিরাজ শিকদারের দেয়া 4 জন গার্ডকে হত্যা করলো আর সিরাজ সর্দারকে নিয়ে গেল নদীতে। নৌকার মাঝির বর্ণনা মতে প্রথমে তারা সিরাজ সর্দারের হাতের কবজি কাটল, তারপর পা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কেটে এবং শরীরের মাংস কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিল। এই নৃশংস নেতৃত্ব দিয়েছে ইদ্রিস নামক আওয়ামী লীগের গুন্ডা, যার সঙ্গে ব্যক্তিগত বিরোধ ছিল সিরাজ সর্দারের। পরে ইদ্রিস একইভাবে নিহত হয়েছে। অবস্থা বুঝতে পেরে আমি একদিন সিরাজ শিকদারের সঙ্গে দেখা করে বললাম, বামপন্থীদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে, আসুন ফ্রন্ট করি। কিন্তু সিরাজ শিকদার তাতে রাজি হয়নি, বরং আমাদের এলাকা থেকে তার বাহিনী প্রত্যাহার করে বরিশাল নিয়ে গেছেন। ফাঁদে ফেলে আমাকেও একবার গ্রেফতার করেছিল হত্যা করার জন্য। তখন অক্টোবর মাস। আগে থেকে তারা আমাকে খুঁজছিল। আমার নিজস্ব এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার মান্নান ছিল আমার ছেলে চঞ্চল সেনের বন্ধু। একদিন আমি তাকে চিঠি লিখে জানালাম যে আমরা এই মুহূর্তে কেউ কারো শত্রু নই এবং পাকিস্তানি সৈন্যরা আমাদের উভয়ের শত্রু। আমাকে শত্রু মনে করা ঠিক হচ্ছে না। এ বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। আমি তারিখ ও স্থানের কথা জানিয়ে দিলাম। তারা আমার দেয়া তারিখের একদিন পর আলোচনায় বসতে রাজি হয়ে চিঠি দিল। আসলে তারা আমার অবস্থান জেনে নিয়েছিল কৌশলে। নির্ধারিত দিন বহু সংখ্যক মুক্তিযোদ্ধা নিয়ে কয়েকজন কর্মী সহ আমাকে ঘেরাও করল। আমার কর্মীরা যুদ্ধ করার সিদ্ধান্ত নিলে আমি বাধা দিলাম। এ ধরনের রক্তক্ষয়ের পক্ষপাতী ছিলাম না। আমি সবাইকে নিয়ে সারেন্ডার করলাম। আমাদের নিয়ে কি করা হবে এ নিয়ে মতভেদ দেখা গেল। বাংলাদেশ সরকারের পরিষ্কার নির্দেশ আমাকে হত্যা করার। অঞ্চলের প্রায় সব মুক্তিযোদ্ধা কমান্ডার মিলে পরামর্শ করলেন। বেশিরভাগ মতামত দিলেন ছেড়ে দিতে। এদিকে সাধারণ মুক্তিযোদ্ধাদের মধ্যেও তড়িৎ প্রতিক্রিয়া দেখা গেল। আমাকে হত্যার নির্দেশ তারা পালন করবে না বলেও কেউ কেউ প্রকাশ্যে জানিয়েছিলেন। কমান্ডাররা বিশেষ করে তাদের বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেবার ভয়েই আমাদের ছেড়ে দিলেন, সাথে সাথে ক্ষমাও চাইলেন। বস্তুত জনগণ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে আমার জনপ্রিয়তাই সেদিন আমাকে রক্ষা করল। আমার ছেলে চঞ্চল সেন মুজিববাদীদের বিরাগের কারণ হয়েছিল অন্য আরও একটি কারণে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে খুলনায় যখন বিহারি নিধন চলছিল, তখন 2 লঞ্চ ভর্তি অবাঙালি নারী ও শিশু পালিয়ে ঢাকা আসছিল। টেকেরহাটের কাছে মুক্তিবাহিনীর হাতে একটি লঞ্চ আক্রান্ত হলে অন্যটি পালিয়ে ফরিদপুরের এক চরে চলে আসে। সারেং বিহারিদের চরে নামিয়ে দিয়ে চলে যায়।
এরা নদীর পাড় ধরে আমাদের এলাকায় অতিক্রমের সময় লুটপাট বাহিনীর দ্বারা আক্রান্ত হয়। চঞ্চল তখন সেখান থেকে ৩০ জন নারী শিশুকে উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে আসে। শওকত বাহিনীর মুক্তিযোদ্ধারা যখন আমাদের বাড়িতে এসে দাবি করল যে আশ্রয়দাতাদেরই এই অবাঙ্গালীদের হত্যা করতে হবে, চঞ্চল তখন তা করতে অস্বীকার করলে মুক্তিযোদ্ধারা স্টেনগান নিয়ে ঘরে ঢুকে হত্যা করার জন্য। কিন্তু অসহায় নারী শিশুর করুণ অবস্থা দেখে তাদের মায়া হয় এবং হত্যা না করেই চলে যায়। কিন্তু চঞ্চলকে অভিযুক্ত করা হয় অবাঙ্গালী আশ্রয়দানের জন্য। এই ঘটনা কলকাতা পর্যন্ত গড়িয়েছে। ১৯৭২ সালের শেষের দিকে রক্ষী বাহিনী আমাদের এলাকায় আসা শুরু করলো। প্রথমে তারা কার্যক্রমের ক্যাম্প করল গোসাইরহাট, বেদরগঞ্জ, গড়িসার, নড়িয়া, পালং প্রভৃতি জায়গায়। প্রথম আক্রমণের শিকার হল নড়িয়া থানার মতিউর রহমান। তার বাড়ি থানার কাছেই ছিল। মতিউর রহমানকে ধরা হয়েছিল ঢাকায়, পালিয়েছিল। বাড়িতে তাকে না পেয়ে রক্ষী বাহিনী তার বাবা মা ও ভাবিকে অনেক মারধর করেছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। মতিউরের ভাবির উপর পাশবিক অত্যাচার হয়েছিল বলেও আমরা শুনেছি। এরপর শুরু হলো সারা এলাকায় আক্রমণ। আমাদের গ্রামের নাম রামভদ্রপুর। আমাকে ধরেছিল যুবলীগের লোকেরা। ১৯৭৩ সালের ২৩শে মার্চ খুব সকালে আমি সাংবাদিক ও অন্যান্য কর্মী সৈয়দ জাফরের মোহাম্মদপুরের বাসা থেকে ধানমন্ডি যাচ্ছিলাম। গ্রাফিক আর্টস কলেজের কাছে আসার পর যুবলীগের ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান আমার রিকশা আটকালো। সে আমার এলাকার ছেলে, চিনত আমাকে। তার বড় ভাই ও আমি একসঙ্গে পড়তাম। তার সঙ্গে চন্দন নামের আরও একজন ছিল। আমাকে দেখে তারা যখন রিকশা থামালো তখনই বুঝলাম ধরতে আসছে। ওরা প্রথমেই আমার অ্যাটাচি কেসটা ছিনিয়ে নিল। আমি চেঁচামেচি শুরু করলাম যাতে লোক জড়ো হয়, কারণ ধরে নিয়ে গেলে আমার পরিণাম কি হবে তা জানতাম। আমার চিৎকারে লোকজন আসতে লাগলো। লুৎফর তখন লোকজনকে বলল, এ লোক নকশাল, একে আমাদের অফিসে নিয়ে যাচ্ছি। আমিও বেগতিক দেখে আমার পরিচয় দিয়ে বললাম, আমি যদি অপরাধী হই তাহলে যুবলীগের অফিসে কেন যাব, থানায় যেতে দিন। কিন্তু লুৎফর বলতে থাকলো যে অফিসেই যেতে হবে। সে যখন অফিসে নেবার জন্য জোর খাটাতে গেল তখন চারদিকে লোকজনও বাধা দিয়ে বলল, অফিসে নিতে পারবেন না, থানায় নিয়ে যেতে দিন। তখন আমার মায়ের ঘটনা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছিল বলে অনেকে যুবলীগারদের উদ্দেশ্য বুঝতে পেরেছিল। তারা প্রাণপণে বাধা দিতে লাগলো। আমি তখন উপস্থিত জনতাকে আবার বললাম, আমাকে অফিসে নিয়ে যেতে পারলে ওরা হত্যা করবে। আপনারা অনুগ্রহ করে থানায় নিয়ে চলেন। আমি কোনো অপরাধী হলে কোর্ট বিচার করবে। এভাবে বাদানুবাদ করতে করতে বেলা ৯টা বেজে গেল। এর মধ্যে ৫০-৬০ জন যুবলীগার এসে জমা হয়েছে। তারা সম্মিলিতভাবে আবার যখন আমাকে নেবার জন্য জোর খাটাতে গেল তখন লোকজনও তাদের উপর মারমুখী হয়ে উঠল। প্রায় ১০০০ খানেক লোক জমা হয়ে গেছে তখন। তাদের সামনেই যখন আমাকে যুবলীগাররা পেটাতে শুরু করলো তখন মারামারি বেঁধে গেল। আমার হয়ে তাদের সঙ্গে কিছু লোক মারামারি করতে লাগলো। তাদের মধ্যে অনেকেই কলেজের ছাত্র। এ সময় গ্রাফিক্স কলেজের প্রিন্সিপাল এলেন। আমি তাকে বললাম, স্যার, আপনি আমাকে পুলিশে দিয়ে দেন, এদের হাতে দেবেন না। তিনি বেশ কিছু ছাত্রকে সঙ্গে নিয়ে আমাকে কলেজের ভিতরে একটি কক্ষে রাখলেন। তিনি থানায় যাওয়ার প্রস্তুতি নেবার সময় ৫০-৬০ জন যুবলীগার কক্ষের তালা ভেঙে আবার আমাকে গেটের দিকে নিয়ে এলো। তারা কলেজের মাইক্রোবাসে উঠালো আমাকে, কিন্তু ড্রাইভার চাবি নিয়ে পালিয়ে গেল। জড়ো হওয়া লোকজন ও ছাত্রদের সঙ্গে আবার মারামারি বেঁধে গেল তাদের। এ সময় রক্ষী বাহিনীর ৬টি ট্রাক ও ২টি জিপ এলো। দুপুর ১২টা তখন। চারদিক ঘেরাও করে আমাকে ধরে নিয়ে গেল তারা শেরেবাংলা নগরে। একজন অফিসার জিজ্ঞেস করলেন অনেক কিছু। আমি কিছুই জানি না বলে জানালাম। তখন তিনি প্রশ্ন করলেন, আমি পালিয়ে বেড়াচ্ছি কেন? উত্তর দিলাম যে ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। নড়িয়ায় শাহজাহানকে তখন হত্যা করা হয়েছে। যাকে পাচ্ছে ধরছে, অত্যাচার করছে। এসব কথা কৌশলে বললাম। এই অফিসারটি আমার সঙ্গে মোটামুটি ভালো ব্যবহারই করলেন। সেখান থেকে আমাকে পাঠানো হলো পিলখানার রক্ষী বাহিনী ক্যাম্পে। শুরু হলো আমার উপর পাশবিক নির্যাতন। সেখানকার লিডার, যিনি বরিশালের এক স্কুল মাস্টারের ছেলে, অবর্ণনীয় নির্যাতন শুরু করলেন। বিকেল হয়ে গেছে তখন। সারাদিন কিছু খাইনি। প্রথমে শক্ত করে হাত পা বাঁধল, তারপর শুরু করলো মার। নির্মম নিষ্ঠুর সে মার। বারবার জিজ্ঞেস করতে লাগলো, বাবা কোথায়, অস্ত্র কোথায়? আমি শুধু এক কথাই বললাম, জানি না। এক দফা মেরে চোখ বেঁধে নিয়ে চলল আমাকে। ধাক্কা দিয়ে একটা দেয়ালের উপর তুলল। ভাবলাম গুলি করে মারার জন্য হয়তো তুলেছে। চোখের বাঁধন খুলে ফেললাম। শেষবারের মতো দেখতে চাইলাম পৃথিবীটাকে, কিন্তু গুলি করল না।
লাথি দিয়ে ফেলে দিল দেয়ালের অপর পাড়ে, যেখানে অনবরত প্রহার করা হয় বন্দীদের। আবার শুরু হলো মার। শুধু জাঙ্গিয়া রেখে কাপড় চোপড় সব খুলে অজ্ঞান না হওয়া পর্যন্ত মারধর করলো। রাত 9টা পর্যন্ত এভাবে পড়ে রইলাম। 9টার পর পালাক্রমে কয়েকজন মারতে শুরু করলো। লাথি, কিল, ঘুষি, লাঠির আঘাত সবই চলল সমানে। রাত 1টা পর্যন্ত সহ্য করতে পারলাম, আবার অজ্ঞান হয়ে পড়লাম। সকাল 9টা পর্যন্ত পড়ে রইলাম বাথরুমে। প্রাকৃতিক কাজ করার জন্য হাতের বাঁধন খুলে দিতে বলেছিলাম, কিন্তু দেয়নি তারা। 9টার পর আবার রক্ষী লিডার এসে সেপাইদের জিজ্ঞেস করলো আমাকে আচ্ছা মতো পেটানো হয়েছে কিনা। আমার ফোলা শরীর ও অপ্রকৃতস্থ অবস্থা দেখে সন্তুষ্ট হলো সে। 1 কাপ চা ও একটা পুরি দিতে নির্দেশ দিল। গরম চা গলায় ঢালার পর বুঝলাম এতে কিছু একটা মেশানো হয়েছে। সমস্ত মুখ, গলা ও বুক যেন পুড়ে যাচ্ছিল। ঘা হয়ে গেল মুখে। দ্বিতীয় দিনে পাজামাটা পরতে দিল। শরীর তখন ফুলতে লাগলো। সেদিন এরপরও কয়েক দফা প্রহার করলো একই কায়দায়। তৃতীয় দিন সকালবেলা দেখলাম আঙ্গুলগুলো এমন ফুলেছে যে ফাঁক করলেও লেগে থাকে। রশি ঢুকে যাচ্ছে মাংসের ভেতর। রক্ষী বাহিনীর একজন সদস্য আমার মা অরুণা সেনের বিবৃতি পড়ে আমার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ল। তাকে বললাম, ভাই, বাঁধনটা যদি একটু ঢিলে না করেন তাহলে হয়তো চিরকালের জন্য হাত দুটো নষ্ট হয়ে যাবে। তখন সে সামান্য ঢিলে করে দিয়ে বলল, লিডার আসার আগে আবার টাইট করে দেব। আপনি নিশ্চিত থাকেন, লিডার ছাড়া আপনাকে আর কেউ মারবে না। এরপর লিডার ছাড়া অন্য কেউ আর মারেনি। চতুর্থ দিন সকালে লিডার এলো। দেখলাম একটু মোলায়েম ব্যবহার করছে। পঞ্চম দিনে বাঁধন খুলে ও পাঞ্জাবি পরিয়ে আমাকে অফিসে নিয়ে গেল। আফটার শেভ লোশন দিয়ে রক্তাক্ত জায়গাগুলো মুছে দিল। লিডার বলল, কেন এত কষ্ট করছেন? যা জানতে চাই বলে দিন, যা চাইবেন তাই দেব। উত্তরে বললাম, এসব ফালতু কথা আর জিজ্ঞেস করবেন না, আমি কিছু জানি না। সকাল 11টায় আমাকে পাঠিয়ে দিল স্পেশাল ব্রাঞ্চে। ডিএসপি নূর মোহাম্মদ আমার অবস্থা দেখে রক্ষী বাহিনীর লিডারকে তিরস্কার করে বললেন, আপনারা এভাবে মারলে কিভাবে চলবে? লোকটা যদি মরে যেত? আমি তখন পাশের রুমে তাদের কথা শুনতে পাচ্ছিলাম। লিডার ডিএসপিকে বারবার অনুরোধ করছিল, স্যার, ওর কাছে আমার নামটা বলবেন না। ডিএসপি অবশ্য কায়দা করে তার সামনেই আমাকে তার নাম বলে দিলেন। আমি অবশ্য আগেই জানতাম। এসবিতে গল্পগুজবের স্টাইলে কিছু প্রশ্ন করে আমাকে পাঠিয়ে দিল মোহাম্মদপুর থানায়। সেখান থেকে কোর্টে পাঠালো। ব্যাকডেটে ওকালতনামায় স্বাক্ষর নিল। প্রথমে ব্যাকডেটে স্বাক্ষর দিতে অস্বীকার করেছিলাম। পরে অ্যাডভোকেটদের কেউ কেউ বললেন, অস্বীকার করে লাভ নেই, যা তারা চায় তা করবেই, স্বাক্ষর না করলেও কিছু হবে না। সেদিন ছিল 28শে মার্চ। ওকালতনামায় লেখা ছিল সেদিনই আমাকে গ্রেফতার করা হয়েছে এবং কোর্টে হাজির করেছে। শেষ পর্যন্ত বাধ্য হলাম সই করতে। তারপর পাঠালো জেলে। মুক্তি পেলাম 1976 সালের আগস্ট মাসের শেষের দিকে। আমার সঙ্গে যে 40 জনের মতো ছেলে রাজনীতি করত, তারা সবাই ছিল ব্রিলিয়ান্ট, ফার্স্ট ক্লাস পাবার মতো ছেলে। শুধু বেঁচে আছি আমি ও আরেকজন। বাকি সবাই রক্ষী বাহিনী, মুজিব বাহিনী ও মুজিবের অন্যান্য বাহিনীর হাতে নিহত হয়েছে। এদের মধ্যে গৌতম দত্তকে গ্রেফতার করা হয় ঢাকায় এবং হত্যা করা হয় কাটুবুলিতে, তার নিজের বাড়িতে নিয়ে। সময় হবে 75-এর জুন জুলাই। আমি তখন জেলে। রশিদকে হত্যা করা হয় রামভদ্রপুরে নিয়ে গিয়ে। সেও ঢাকায় ধরা পড়েছিল। ডামুড্ডায় আতিক হাওলাদার, ধনুইগ্রামের মোতালেব, এদেরকেও তাদের বাড়িতে নিয়ে গিয়ে আত্মীয় স্বজনের সামনে হত্যা করেছে। 75-এর প্রথম দিকে মোহর আলীকে ধরেছিল পুলিশে। শিবচর থেকে মুজিব বাহিনীর লোকেরা পুলিশের কাছ থেকে তাকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করে। ডামুড্ডার তৎকালীন মুজিব বাহিনী প্রধানের নেতৃত্বে তাকে তার শরীরের চামড়া খুলে লবণ মাখিয়ে তাকে হত্যা করা হয় এবং তার লাশ ডামুড্ডা বাজারে টানিয়ে রাখা হয় কয়েকদিন। অনেক পরে অবশ্য সেই মুজিব বাহিনী প্রধানও নিহত হয়েছিল কোনো এক গোপন পার্টির হাতে। এরপর মাদারীপুর শহর থেকে রোকনকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দেখা গেছে যারা ঢাকায় ধরা পড়েছে তাদেরও হত্যা করা হয়েছে নিজ গ্রামে এনে, বাবা মা ও আত্মীয় স্বজনের সামনে। এর উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা, যাতে মুজিব সরকারের বিরোধিতার সাহস কেউ না পায়। সন্ত্রাস, কালীগঞ্জ।
আওয়ামী লীগ আমলের রাজনৈতিক সন্ত্রাস সবচেয়ে বেশি প্রত্যক্ষ ও মারাত্মক ছিল যশোরের কালীগঞ্জে। আওয়ামী লীগের পতনের পর এখানে একটি গণকবর আবিষ্কৃত হয়, যেখানে প্রচুর কঙ্কাল ও মাথার খুলি পাওয়া গিয়েছিল। এখানে ব্যাপক সন্ত্রাস হয়েছে, বিশেষ করে ইপিসি পিএমএল নামক গোপন সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সহানুভূতিশীল ও তাদের আত্মীয় স্বজনের উপর। ব্যক্তিগত শত্রুতার জের হিসেবেও অনেককে প্রাণ দিতে হয়েছে মুজিববাদীদের হাতে। কালীগঞ্জে নিহত প্রখ্যাত কমিউনিস্ট নেতা ওয়াজেদ আলীর ছোট ভাই মনিরুল হকের সঙ্গে আমি কথা বলেছি, যিনি 1973 সালে রক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। এছাড়াও আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তাদের বক্তব্যের সারমর্ম তাদের ভাষায় তুলে ধরছি। আমরা আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী ছিলাম বলেই নির্মূল করতে চেয়েছে মনিরুল ইসলাম। কালীগঞ্জে রক্ষী বাহিনী এসেছে 1972 সালের আগস্ট মাসে। বামপন্থী নিধনে রক্ষী বাহিনীর সহযোগী হয়ে কাজ করেছে স্থানীয় মুজিববাদীরা। এদের প্রধান কয়েকজনের নাম হচ্ছে রওশন, শামসুল, এমরান ও হামিদ। একসময় এরা ছাত্র ইউনিয়ন করত। ছাত্র জীবনে বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত থাকায় আমাদের অনেক খবরই তারা জানত। পাকিস্তান আমলে এদের কেউ কেউ আমাদের সঙ্গে নদী সিকস্তের জমি দখল আন্দোলনেও জড়িত ছিল। পরে তারা ব্যক্তিগত সুবিধার জন্য মুজিববাদী হয়ে পড়ে। তারা একটি নিজস্ব গোয়েন্দা বাহিনীও গড়ে তোলে। নলডাঙ্গার গোপাল ছিল রক্ষী বাহিনীর ইনফরমার। গোপাল রক্ষী বাহিনীর হাতে ধরিয়ে দেয় কানাই, হাসিম ও হাকিমকে। রক্ষী বাহিনী এদের উপর নারকীয় অত্যাচার চালিয়ে হত্যা করে। যশোর রোডে 7 মাইল নামক স্থানে তাদের লাশ পাওয়া যায়। হাকিমকে এমন নিষ্ঠুর অত্যাচার করেছিল, জীবন বাঁচাবার জন্য সে বলেছিল যে তার কাছে অস্ত্র আছে। আসলে তার কাছে কোনো অস্ত্র ছিল না। যখন সে অস্ত্র দিতে পারল না, তার মা বাবার সামনে তাকে গুলি করে হত্যা করল। তার বাবার নাম ইয়াকুব মণ্ডল, বাড়ি কাজিরপুর। তাকে হত্যা করা হয় 1973 সালের শেষ ভাগে। 1973 সালের 11ই অক্টোবর রক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন ওয়াজেদ আলী ও কামরুজ্জামান। হেমন্ত সরকারও তাদের সঙ্গে ছিলেন। তিনি পালাতে পেরেছিলেন। ধরা পড়ার সময় তাদের খোঁজ বা লাশ কিছুই পাওয়া যায়নি। সম্ভবত ঢাকায় নিয়ে তাদের হত্যা করা হয়েছে। কালীগঞ্জ থেকে 7 মাইল দূরে কালাবাজারের কাছে রক্ষী বাহিনীর যে ক্যাম্প ছিল, সেখানে শেখ মুজিবের মৃত্যুর পর গণকবর আবিষ্কৃত হয়েছে। বহু ছেলেকে ধরে এনে এখানে হত্যা করা হয়েছে। বামপন্থীদের হত্যা করার জন্য রক্ষী বাহিনী এখানে চাতুরীর আশ্রয় নিত। তারা লোক মারফত বামপন্থী ছেলেদের বল খেলার জন্য আহ্বান জানাত। খেলা শেষে চায়ের নিমন্ত্রণ করত। এরপর চোখ বেঁধে নিয়ে যেত বদ্ধভূমিতে, হত্যা করে মাটি চাপা দিয়ে রাখত। আব্দুর রহমান ও ওয়াজেদকে এভাবে হত্যা করা হয়েছে। রক্ষী বাহিনীর আহ্বানে যারা সারেন্ডার করেছে তাদেরও রেহাই দিল না। কামাবাইলের গহর মালিক আত্মসমর্পণ করার পরও তাকে রক্ষী বাহিনী হত্যা করেছে। একইভাবে হত্যা করে ঝিনাইদের বেইনপুর ওয়ালিউর রহমান তথা মতিয়ারকে। কোট চাঁদপুরের রুদ্রপুর এলাকার বঙ্কিয়া গ্রামের মহিউদ্দিন তার বোন রাশিদা ও দীপুকে পেটাতে পেটাতে হত্যা করেছে। রাশিদা ছিলেন 5 মাসের গর্ভবতী। তার স্বামী আমজাদকেও পরে হত্যা করেছে। 74-এর প্রথম দিকে আমজাদকে হত্যা করে রক্ষী বাহিনী ও যুবলীগ কর্মীরা। এছাড়া এই মুহূর্তে নিহত আর যাদের নাম মনে পড়ছে তারা হচ্ছে গহর আলী, রফিকুল ইসলাম, হাসান আলী তথা জসিম, নূর মোহাম্মদ প্রমুখ। অত্যাচারের প্রক্রিয়া সম্পর্কে মনিরুল হক বলেন, বাড়ি ঘেরাও করে লোকজনকে ধরে বেদম পেটানো হতো। হাতে কাটা ফোটানো, পায়ে পেরেক ঢোকানো ছিল অত্যাচারের একটি স্বাভাবিক পদ্ধতি। প্রফেসর আফসার উদ্দিন, শহীদুল ইসলাম এদের অকথ্য অত্যাচার করে রাস্তার পাশে উপরের দিকে পা বেঁধে নাকে গরম পানি ঢেলেছে। কমিউনিস্ট পার্টির লোকজনকে যারা আশ্রয় দিয়েছে বলে সন্দেহ করা হতো, তাদের উপরে অবর্ণনীয় অত্যাচার চালাতো। কালীগঞ্জে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও ভাসানী ন্যাপের সংগঠন আওয়ামী লীগের চেয়েও বেশি শক্তিশালী ছিল। তাই এসব সংগঠন ও সংগঠকদের সমূলে উচ্ছেদ করার জন্য আওয়ামী লীগ প্রচেষ্টা চালিয়েছে। মুক্তিযুদ্ধের সময় এখানে মুক্তিযোদ্ধাদের কোনো তৎপরতা চলেনি। আমরাই পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। নলডাঙ্গার খালেক ও তার পরিবার পূর্ব থেকে অত্যাচারী ছিল। খালেক মুক্তিযোদ্ধা হয়ে দেশে ফিরে অনেকের উপর অত্যাচার বাড়িয়ে দেয়। আমরা তাদের সাবধান করে দেয়ায় প্রকাশ্যে তারা আমাদের কয়েকজন কর্মীকে হত্যা করে। সে পরে আমাদের কর্মীদের হাতে নিহত হয়। রক্ষী বাহিনী ছিল মূর্তিমান সন্ত্রাস। আব্দুস সালাম।
তৎকালীন কমিউনিস্ট পার্টি কর্মী এবং বর্তমানে ওয়ার্কার্স পার্টি ম্যাননরোনো নেতা আব্দুস সালাম বলেন, রক্ষী বাহিনী ছিল তখন মূর্তিমান সন্ত্রাস। কালীগঞ্জ, বাগারপাড়া, হরিণাকুণ্ড, ঝিনেদা প্রভৃতি এলাকায় তারা হত্যাকাণ্ড, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ কোনো কিছুই বাদ রাখেনি। আমার বলরামপুরের বাড়ি বারবার পুড়িয়ে দেয়ায় নতুন করে আর কোনো ঘরই তুলিনি। ৭৫-এর পর নতুন করে বাড়ি করেছি। রক্ষী বাহিনী ও মুজিববাদীরা তখন দারুণ বিভীষিকাময় অস্তিত্ব। আমাদের অনেক কর্মী ঘুমের মধ্যেও আতঙ্কে লাফিয়ে উঠত রক্ষী বাহিনীর নামে। আওয়ামী লীগের পতনের সংবাদ শোনার পর এই এলাকার ভিক্ষুকেরা পর্যন্ত, যারা রাজনীতির কিছুই বোঝে না, তাদের ছেঁড়া কাপড় হাতে তুলে আল্লাহর কাছে শুকরগুজারি করেছে। তেলকুপির এক দিনমজুর শেখ মুজিবের পতনের সংবাদ শোনার সাথে সাথে শয্যা থেকে উল্লাসে উঠে এমনভাবে লাফাতে শুরু করেছিল যে তার পরনের কাপড় খুলে পড়ার পরও হুঁশ হয়নি। উলঙ্গ হয়ে উল্লাস প্রকাশ করেছিল সে। রক্ষী বাহিনীর মায়ের যে না খাইছে সে মায়ের পেটে, উক্তিটি করেছেন শৌখেন মুখার্জি। রক্ষী বাহিনী আমার বাবা রবীন্দ্রনাথ মুখার্জি সহ আমার অন্য 2 ভাই ও আমাকে ধরে নিয়ে গেল কালীগঞ্জ ক্যাম্পে। আমরা নাকি নকশালদের খাইতে পড়তে দেই, এই তাদের অভিযোগ। ক্যাম্পে দেখলাম আরও 25 জনের মতো লোক। তাদের দিকে চাওয়া যায় না, মার খেয়ে ঢুলছে তারা। আমাদের প্রথমে নিয়েই হাত পা বেঁধে বেদম পেটাতে শুরু করলো। অজ্ঞান না হওয়া পর্যন্ত চলল পেটানো। দিনটি ছিল শনিবার। ধরা 24 ঘন্টা পর একটা করে রুটি দিল। পানি চাইলে বলল প্রস্রাব করে খা। আর সে কি গালি! বাপের জন্মেও এমন বিশ্রী গালি শুনিনি। কথায় কথায় কুত্তার বাচ্চা, খানকির পুত এসব। পায়খানা করতে হতো সেখানেই। যখন খুশি এসে বেদম পেটায়। রোববার দিন সকালে বলল, ওই কুত্তার বাচ্চারা, ঠিক ঠিক মতো বসে থাকবি, আজকে তোদের বাপ আসবে দেখতে। কতক্ষণ পর দেখলাম একজন ডেপুটি লিডার আসছে। সে ধন্য ও বাড়িকে অজ্ঞান না হওয়া পর্যন্ত পিটালো। তারপর সবাইকে একটা করে পিটুনি দিয়ে চলে গেল। পরদিন বলল, সবাই শুয়ে পড়, আজ তোদের বড় বাপ আসবে। সন্ধ্যার দিকে সে বড় বাপ এলো। ঢাকা থেকে এসেছেন তিনি, কোনো ডিরেক্টর ফিরেক্টর হবে। সে অবশ্য ভালো ব্যবহারই করলো, এমনকি আপনি করে সম্বোধন করলো। এ কয়দিন শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছিলাম। বড় বাপ জিজ্ঞেস করলো, তোমাদের ছেড়ে দিলে নকশাল ধরার কাজে সহযোগিতা করবে? জানের ভয়ে বললাম, হ্যাঁ করব। কিসের নকশাল, কিসের কি? কোনো মতে রাজি হয়ে জান নিয়ে বের হয়ে এলাম। এখনো সে মারের প্রতিক্রিয়া টের পাই শরীরে। আসলে যে রক্ষী বাহিনীর মার না খেয়েছে সে মায়ের পেটেই আছে। আমার পবিত্র দাড়ি নিয়েও বিদ্রুপ করেছে। উক্তিটি করেছেন আলহাজ দলিল উদ্দিন। রক্ষী বাহিনীর হাতে নিহত ওয়াজেদ আলীর পিতা আলহাজ দলিল উদ্দিন বললেন, অন্যদের উপর যে অত্যাচার হয়েছে সে তুলনায় আমার উপর কিছুই হয়নি। গালাগালি করেছে, বিদ্রুপ করেছে, আমার পবিত্র দাড়ি নিয়েও ব্যঙ্গ করেছে। আমাদের এই পাইকপাড়ার উপর দিয়ে অনেক ঝড় গেছে। আমার ছেলেদের বারবার ধরে নিয়ে গেছে, তারা খেতে দেয়নি। আমরা খাবার নিয়ে গেলে বলতো দরকার নেই, তারা দেবে, কিন্তু খেতে দেয়নি। বলেন এই দুঃখ কি সহ্য করা যায়? জয়নগরের মাঠ থেকে ধরে নিয়ে গেল আমার ছেলেকে, আর ফিরে এলো না। মুজিববাদীদের ৫৪টি অস্ত্র ছিল। উক্তিটি করেছেন সাখাওয়াত হোসেন। কালীগঞ্জের পাইকপাড়া সাখাওয়াত হোসেন বললেন, গ্রামে কারফিউ দিয়ে লোকজনদের ধরে পেটাতো রক্ষী বাহিনী। আব্দুল আজিজের স্ত্রীকে এত বেশি মারতে শুরু করে যে সহ্য করতে না পেরে সে পরনের কাপড় ফেলে উলঙ্গ হয়ে দৌড়াতে শুরু করে। আমার চাচাতো ভাই মান্নান মুসল্লি মানুষ, হাতে কোরআন শরীফ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। রক্ষীরা তাকে এমন জোরে দাবড়ায় যে কোরআন শরীফ ফেলে দিয়ে রুদ্ধশ্বাসে কয়েক মাইল দৌড়ে এক গ্রামে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। রক্ষীরা গ্রামে এসে ঘরের চালে আগুন ধরিয়ে দিয়ে নরকীয় উল্লাস প্রকাশ করত। যাত্রার ভিলেনদের মতো উচ্চস্বরে হাসতে হাসতে ঘরের কাচের জিনিস ভাঙত। যাবার সময় গরু বাছুরও নিয়ে যেত পাক সৈন্যদের মতো। ৭২ সালে আমি স্কুলে পড়ি। স্কুলের পাশে ছিল রক্ষী ক্যাম্প। দেখতাম সেখানে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকত অনেক লোক। কালীগঞ্জ কলেজে মুজিববাদীরা নির্বাচনে জিততে না পেরে প্রতিপক্ষকে রক্ষী বাহিনী দিয়ে পিটিয়েছে। ৭৩ সালে ছাত্রনেতা ইদ্রিসকে গাছে ঝুলিয়ে পিটিয়েছে। মুজিববাদীরা ছাত্রদের ডেকে নিয়ে বলতো, মুজিববাদের বিরুদ্ধে রাজনীতি করলে তোমাদেরও ইদ্রিস শাহজাহানের অবস্থা হবে, গড়াই নদীর ব্রিজের তলায় যেতে হবে।
এখানে হত্যার পর ফেলে রাখা হতো। তাদের 54টি অস্ত্র ছিল যা প্রকাশ্য বয়ে বেড়াতো। কালীগঞ্জে যে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হত্যাকাণ্ড ও সন্ত্রাস হয়েছে, তিনি এখন জাতীয় পার্টির নেতা। মুজিববাদী সন্ত্রাসীদের কেউ কেউ পরবর্তীকালে গোপন রাজনৈতিক দলের হাতে মারা পড়েছে, কেউ কেউ এখনো পালিয়ে আছে। জানা গেছে, কালীগঞ্জ কলেজে সন্ত্রাস চালাবার কারণে সেই বিভীষিকার জেল এখনো বইতে হচ্ছে মুজিববাদী ছাত্রলীগকে। তারা এখনো সে কলেজে তাদের সংগঠন দাঁড় করাতে পারেনি। আমার বোনের লাশ ভয়ে কেউ দাফন করেনি, উক্তিটি করেছেন ফিরোজ আহমেদ। ভেড়ামারার কামালপুরের ফজিলাতুন্নেসাকে হত্যা করেছিল মুজিববাদীরা। তার হত্যাকাণ্ড সম্পর্কে তার ভাই ফিরোজ আহমেদ আমাকে বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় আমার বোন আওয়ামী লীগের যেসব ছেলেদের শেল্টার দিয়েছেন, খাইয়েছেন, ১৯৭৩ সালে ১১ই জুন আমার বোনকে তারাই হত্যা করল। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সমর্থক ছিলেন এবং কিছু বামপন্থী নেতা আমাদের আত্মীয়। এই অপরাধেই তাকে হত্যা করা হয়। ১৯৭১ সালে মে মাসে আমার বোনের কামালপুরের বাড়িতে একটি ঐতিহাসিক গোপন সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভায় ভারত থেকে এসে যোগ দিয়েছিলেন দেবেন শিকদার। বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন টিপু বিশ্বাস, আব্দুল মতিন, আমজাদ হোসেন, আলাউদ্দিন আহমেদ প্রমুখ। সে স্বাধীনতা যুদ্ধে পিকিংপন্থীদের করণীয় সম্পর্কে তারা আলোচনার জন্য মিলিত হয়েছিলেন। ১৯৭৩ সালের ১১ই জুন রাতের বেলায় এসে প্রথমে বাড়ির সব ঘরে শিকল টানিয়ে দেয়। এরপর ফজিলাতুন্নেসাকে বের করে উঠানে ফেলে অকথ্যভাবে মারধর করে। প্রথমে মারধর করে তারা চলে যায়। তিনি অজ্ঞান অবস্থায় উঠানে পড়েছিলেন। একটু পর যুবলীগাররা আবার ফিরে এসে তার মাথায় গুলি করে। এতে তার খুলি উড়ে যায়। তার লাশ ভয়কেও দাফন করেনি। এই ঘটনার পরই বিশেষ করে কুষ্টিয়ায় মুজিববাদী ও রক্ষী বাহিনীর উপর আক্রমণ শুরু হয়। সন্ত্রাস আক্কেলপুর। বৃহৎ বগুড়ার আক্কেলপুর উপজেলা সন্ত্রাস প্রত্যক্ষ করেছে বিভিন্ন দিক থেকে। ৭১ ও ৭১ পরবর্তী সন্ত্রাস সেখানে একাকার হয়ে গেছে শ্রেণী স্বার্থের সুতোর টানে। আক্কেলপুরে মুজিববাদীদের হাতে নিহত রাবেয়া আক্তার বেলির ছোট ভাই আনোয়ারুল হক বাবলু সন্ত্রাসী সেই বিস্তৃত প্রেক্ষাপট বর্ণনা করলেন আমার কাছে। মুজিববাদীরা আমার বোনকে জীবিত রাখা নিরাপদ মনে করেনি, উক্তিটি করেছেন আনোয়ারুল হক বাবলু। আমাদের অঞ্চলে স্বাধীনতার পূর্বাপর সময়ে রাজনৈতিক পোলারাইজেশন ছিল অন্যরকম। এখানে পাকিস্তান আমলে যারা মুসলিম লীগ করতেন, তাদেরই ছেলে, ভাতিজা বা অন্যান্য আত্মীয় স্বজন আওয়ামী লীগ করতেন। তাদের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল ভাসানী ন্যাপ ও কৃষক সমিতির, যাদের অনেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গেও জড়িত ছিলেন। ৬০-এর দশকের শেষ ভাগে এ অঞ্চলে ছমির মণ্ডল, আব্দুল মেম্বার, আবুল মাঝি প্রমুখ কৃষক সমিতি নেতা এলাকায় ব্যাপক সংগঠন গড়ে তোলেন। বিশেষ করে ছমির মণ্ডল ছিলেন অত্যন্ত ত্যাগী পুরুষ এবং এলাকার গরিব ও মাঝারি কৃষকের কাছে জনপ্রিয় ব্যক্তি। কৃষকদের পক্ষে বহু সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন তিনি। তাই এলাকার শোষক যোদ্ধার শ্রেণী, যাদের অবস্থান ছিল মুসলিম লীগ, আওয়ামী লীগ, জামাতে ইসলামী প্রভৃতি দলে, তারা সমবেতভাবে উচ্ছেদ করতে চেয়েছে কৃষক সমিতি ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কর্মীদের। শ্রেণীদ্বন্দ্বটাই এখানে প্রধান ছিল। তাই দেখা গেছে স্বাধীনতা যুদ্ধের সময় ভাসানী ন্যাপ ও কৃষক সমিতির লোকজন একাধারে মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের হাতে নিগৃহীত হয়েছেন। মুসলিম লীগ জামায়াত হয়ে ওরাই ৭১-এর প্রগতিশীলদের হত্যা করেছে এবং স্বাধীনতার পর এরা বা এদের নিকটবর্তীরাই মুজিববাদী হয়ে নকশাল দমনের নামে প্রগতিশীলদের উপর হত্যা, নির্যাতন ও অন্যান্য সন্ত্রাস চালিয়েছে। দুই পক্ষই বাড়িঘর জ্বালিয়েছে আমাদের। স্বাধীনতা যুদ্ধে শুরু হবার পর ছমির মণ্ডল এখানে মুক্তিযুদ্ধের পক্ষে একটি প্রশিক্ষণ শিবির চালু করেন। পাঞ্জাবিদের অব্যাহত চাপে একসময় ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ৭১-এর ৭ই এপ্রিল ছমির মণ্ডল ১০ জন কর্মী নিয়ে ভারতে রওনা হলো শক্তি সঞ্চয়ের জন্য। ভাবসার মিরপুর নামক স্থানে মুসলিম লীগ ও জামায়াতে ইসলামের লোকেরা তাদের আটক করে এবং কৌশলে পাঞ্জাবিদের খবর দিয়ে তাদের ধরিয়ে দেয়। পরে পাঞ্জাবি কর্নেল ছমির মণ্ডল, আবুল মাঝি ও আব্দুল মেম্বরকে রেখে বাকি ৭ জনকে ছেড়ে দেয়। পাঞ্জাবিরা ছমির মণ্ডল ও তার ২ সঙ্গীকে হত্যা করে। ছমির মণ্ডল এই এলাকায় এখনো কিংবদন্তি হয়ে আছেন। পাঞ্জাবিরা যাদের ছেড়ে দিয়েছিল তারা হচ্ছেন রাবেয়া আক্তার বেলি, আজম, কুদ্দুস, ছাত্তার, ফজলু, মোফাজ্জল ও এমারত।
তারা এলাকায় ফিরে আসার পর স্থানীয় মুসলিম লীগ ও জামায়াতের লোকেরা যাদের আত্মীয় স্বজনই আওয়ামী লীগ করছে আবার তাদের পাকিস্তানি সৈন্যদের হাতে ধরিয়ে দেয়। পাকিস্তানিরা রাবেয়াকে এক বাড়িতে অন্তরীণ রেখে বাকি 6 জনকে হত্যা করে। অমর আত্মীয় স্বজন অনেক ধরাধরি করে করে রাবেয়াকে মুক্ত করেন এবং মে বা জুন মাসের দিকে ভারতে পাঠিয়ে দেন। এই অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডারদের 3 জনই ছিলেন সমীর মণ্ডলের দলের, যদিও স্বাধীনতার পর তারা আওয়ামী লীগে যোগ দেয়। স্বাধীনতার পর 72 সালের জানুয়ারি মাসের 24 রাবেয়া ভারত থেকে বাংলাদেশে ঢোকেন। আক্কেলপুরে আসার আগে অবস্থা যাচাইয়ের জন্য তার পরের স্টেশন জাফরপুর যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ভারত থেকে আমি তাকে নিয়ে এসেছিলাম। আমি আক্কেলপুর মেসে গেলাম মকবুল নামক একজনের কাছে। সে আপাকে জাফরপুরে পৌঁছে দেবে এমন কথা হয়। জাফরপুর আমার ফুপুর বাড়ি। মকবুল ফিরে এসে জানালো যে সে আপাকে যথাস্থানে রেখে এসেছে, কিন্তু পরদিন জানতে পারলাম আপা পৌঁছেননি। মাকে না জানিয়ে আমি খোঁজাখুঁজি শুরু করলাম। জাফরপুর গেলাম। চিয়ারি গ্রাম থেকে ফেরার মুখে পথচারী লোকজনদের বলতে শুনলাম আক্কেলপুরের রাবেয়াকে মেরে পলাশবাড়ির কাছে ফেলে রেখেছে। ফুপুকে সাথে নিয়ে গেলাম। মুখ চোখ নাক বিকৃত করে রেখে গেছে খুনিরা, তবুও চিনলাম। রাত 9টার দিকে সেখানেই ভয়ে ভয়ে তাকে কবর দিয়ে বাড়ি ফিরলাম। মা আর তার মেয়েকে দেখার সুযোগও পেলেন না। পরে মকবুল আমার এক আত্মীয়ের কাছে বলেছে যে ট্রেনে রাবেয়াকে নেবার সময় রাস্তায় একদল সশস্ত্র মুজিববাদী তাকে ছিনিয়ে নিয়ে গেছে। আমাদের এলাকায় তখন মুসলিম লীগ, জামায়াত ও আওয়ামী লীগ মিলেমিশে তারাই ক্ষমতায়। পরে জেনেছি রাবেয়া আপাকে আনার জন্য আমি যখন ভারতে যাই তখন থেকে আমাকে অনুসরণ করা হয়েছিল। 8ম শ্রেণীতে পড়ি তখন, এত কিছু বুঝিনি। আসলে আপাকে হত্যা করা হয়েছে এখানে যাতে মেহনতি মানুষের প্রগতিশীল কোনো সংগঠন আর গড়ে না ওঠে। সমীর মণ্ডল ও তার কর্মীরা নিহত হবার পর রাবেয়া আপাই ছিলেন তখন নেতৃত্ব দেওয়ার যোগ্যতম কর্মী। তার সে মেধাও ছিল। পাকিস্তান আমলে তিনি কয়েকটি লেটার সহ ম্যাট্রিকে 1ম বিভাগ পেয়েছিলেন। 5ম ও 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলেন। তখন তিনি ছাত্র ইউনিয়ন, মাহবুবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পার্টির বগুড়া সাংগঠনিক সম্পাদিকা। এই অঞ্চলে সমীর মণ্ডলের নেতৃত্বে শোষণ ও জুলুমের বিরুদ্ধে যে শক্তিশালী সংগঠন ও আন্দোলন গড়ে উঠেছিল তাতে আওয়ামী লীগ, মুসলিম লীগ সহ সব প্রতিক্রিয়াশীল ও বর্জুয়া সংগঠনের লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেই ধারাবাহিকতা বিচ্ছিন্ন করার জন্যই রাবেয়া আক্তার বেবিকে নির্মমভাবে হত্যা করা হয়। স্বাধীনতার পর এই অঞ্চলে মুজিববাদীরা চুরি ডাকাতি করেছে, অত্যাচার করেছে অনেক। আব্দুর রউফ ছিলেন একজন শিক্ষক। তার বাড়িতে ডাকাতি করার পর তাকে হত্যা করা হয়েছে। আনোয়ারুল হক বাবলু তার বোনের হত্যাকারীদের নাম নির্দিষ্ট করে বলতে এখনো ভয় পান। আক্কেলপুরের ফজলুর রহমান তখন জাসদ করতেন। তার মতে মুজিব আমলে মুজিববাদীদের হাতে আক্কেলপুর ও সংলগ্ন এলাকার শতাধিক জাসদ কর্মী প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, মুজিববাদীদের সহায়তায় রক্ষী বাহিনী আমাকে প্রথম গ্রেফতার করে 74 সালের প্রথম দিকে। এর আগে আমাকে ধরতে না পেরে আমার 2 ভাইকে ধরে নিয়ে অকথ্য অত্যাচার করেছে। আমার শ্যালককে মারধর করেছে। পরে ঘুষ দিয়ে তাদের ছাড়িয়ে আনা হয়। নাকে গরম পানি ঢালা ও বুট দিয়ে লাথি মারা থেকে শুরু করে কোনো অত্যাচারই তারা বাদ রাখেনি। অনেকে বাড়িঘরই পুড়িয়ে দিয়েছে। শেখ মুজিবের মৃত্যুর পর ছাড়া পেয়েছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। সন্ত্রাস 10 মিনা। পটুয়াখালীর 10 মিনা অঞ্চলে মুজিববাদী ও রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে জানার জন্য আমি কথা বলছি বামপন্থী নেতা ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি আব্দুস সাত্তার খানের সঙ্গে। মুজিববাদীরা তাকে হত্যা করার জন্য বিষাক্ত ইনজেকশন পুশ করেছিল। আমাকে হত্যা করাই তাদের লক্ষ্য ছিল। উক্তিটি করেছেন আব্দুস সাত্তার খান। স্বাধীনতা যুদ্ধের সময় যাদের সঙ্গে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, যাদের শেল্টার দিয়েছি, তারাই পরে আমাদের নির্মূল করার চেষ্টা করেছে। ৭১-এর 10ই জুন আওয়ামী লীগ, মুজাফফর ন্যাপ ও আমাদের সংগঠনের সবাই মিলে সংগ্রাম কমিটি গঠন করি। আমি তখন প্রকাশ্য ভাসানী ন্যাপের কৃষক ফ্রন্টে কাজ করি। পটুয়াখালী অঞ্চলকে 4টি জোনে ভাগ করে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমি নেতৃত্ব দিয়েছি উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের। যুদ্ধের সময় আমার ভুল হয়েছিল একটা। আওয়ামী লীগের নেতৃত্বে সঠিক মুক্তি আসবে না, এটা আমি প্রকাশ্যই বলতাম। আমাদের অঞ্চল থেকে তেমন কেউই ভারতে যায়নি, কিন্তু যারা ঢাকা বা অন্যান্য স্থানে ছিল তারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এই এলাকায় প্রবেশ করেছে।
আওয়ামী লীগাররা অবশ্য মোজাফফর ন্যাপ ও আমাদের এক চোখেই দেখত। যুদ্ধের এক পর্যায়ে দেখলাম তারা আমাদের সন্দেহ করছে এবং অস্ত্রগুলো হস্তগতের চেষ্টা করছে। এই অবস্থার মধ্য দিয়ে যুদ্ধ শেষ হলো। গ্রামে গ্রামে আমাদের লোকজন ছিল। প্রথম অবস্থায় আওয়ামী লীগারদের যেসব শেল্টারে রেখেছি, পরে তারা বেছে বেছে সেসব বাড়িগুলিতেই হানা দিয়েছে আমাদের নির্মূল করার জন্য। আমাকে তারা গ্রেফতার করে 1972 সালে অক্টোবর। ধরা হয় গলাচিপা থানা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারির ইঙ্গিতে। ধরার পর থানায় নিয়ে গেল। চেয়ারে বসা ছিলাম। এমন সময় পিছন দিক থেকে একজন আমার চোখ চেপে ধরল, আরেকজন জোর করে বিষাক্ত ইঞ্জেকশন দিল। আমি বেহুশ হয়ে পড়লাম। বেহুশ অবস্থায় জেলে পাঠালো আমাকে। জ্ঞান হবার পর দেখলাম আমি কথা বলতে পারছি না, ডান পাশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। পত্রিকায় লেখালেখি হলো এ নিয়ে। পটুয়াখালীর জেল ডাক্তার খুব পরিশ্রম করে চিকিৎসা করায় প্রাণটা বেঁচে গেছে। আসলে আমাকে হত্যা করার জন্যই সে ইঞ্জেকশন দিয়েছিল। অবশ অবস্থায়ও প্রাণে বেঁচে গেছি পত্রিকায় লেখালেখি হওয়ার কারণে। জেলে 15 দিনের মতো থাকার পর আমাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। প্রথমে ভর্তি করা হয় মিডফোর্ডে। অবস্থা তখনও অপরিবর্তিত। দৈনিক সংবাদের সাংবাদিকরা সেই অবস্থায় একটি সাক্ষাৎকার গ্রহণ ও সেটি প্রচার করেন। তারা যা জিজ্ঞেস করেছিলেন আমি বাঁ হাত দিয়ে কোনো রকমে তার জবাব লিখে দিয়েছি। মিডফোর্ডের চিকিৎসায় আরোগ্য হচ্ছিল না বলে আমাকে পিজিতে পাঠানো হলো। পিজিতে আমার মেরুদণ্ড থেকে পানি বের করা হলো। 4 বা 5 মাস চিকিৎসার পর আস্তে আস্তে কথা বলতে শুরু করলাম। সম্পূর্ণ সুস্থ হলাম 14 মাস পর। তখনকার মতো ছাড়া পেলাম। 74 সালে আমাকে আবার গ্রেফতার করা হয়। ছাড়া পাই মোশতাকের আমলে। মুজিববাদীরা আমার ঘরের অর্ধেকটা কেটে নিয়ে গেছে। আমাদের অসংখ্য কর্মীকে অত্যাচার করেছে। পরে জেনেছি থানার ওসি বলছেন যে তিনি তখন থানায় ছিলেন না বলেই মুজিববাদীরা আমাকে থানায় এনে বিষাক্ত ইঞ্জেকশন দিতে পেরেছে। তিনি থাকলে তা হতে দিতেন না। 1974 সালে মুজিববাদীরা রাজারপুরের মস্কোপন্থী ন্যাপ কর্মী আবুল হোসেনকে হত্যা করেছে। আবুল হোসেন ছিলেন সৎ ও নিবেদিত প্রাণকর্মী। শামসু ছিলেন জনপ্রিয় শ্রমিক নেতা। এ কারণেই আওয়ামী লীগারদের হাতে তার প্রাণ যায়। জাসদের বাদলকে হত্যা করা হয় 74 সালে। মুজিববাদীদের ইঙ্গিতে রক্ষী বাহিনী হত্যা করে বান্দারখোলার আনোয়ারকে। যারা প্রতিবাদ করেছে তাদেরই উপর নেমে এসেছে চরম নির্যাতন ও হয়রানি।